নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। আপনি যদি এফেক্টিভলি দেখেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে আর ঠিক 2 মাস। তার কারণ মাঝে পুজোর ছুটি, কালী পুজো, বড়দিন, ওটা তো উৎসবের মরশুম। আগামী বছর এই সময় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে, এপ্রিল থেকে ভোট শুরু হবে। তাই খুব কম সময়ই হাতে রয়েছে রাজনৈতিক দলগুলো। তৃণমূল বারবার বলছে যে ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢোকাচ্ছে বিজেপি কমিশনের সহযোগিতায়। কমিশন বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। ভুয়ো ভোটারদের মাধ্যমেই নাকি মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানায় জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই খেলা ধরে ফেলেছে। তাহলে কর্ণাটকে কংগ্রেস কিভাবে জিতলো, আর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে আইএনডিআই জোট কিভাবে ভালো ফল করলো? আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি হেরেছে অন্তর্দ্বন্দ্বের জন্য। নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কে মুখ্যমন্ত্রী হবে তাই নিয়ে তীব্র বিবাদ শুরু হয়েছিল। হরিয়ানায় কংগ্রেস হেরেছে হুডা পরিবারের উপর অত্যধিক নির্ভরতার জন্য। কুমারী শৈলজার মতো অনেকে কার্যত বসে গিয়েছিলেন। আর অরবিন্দ কেজরিওয়াল যে হারবেন সেটা সবাই জানতো, কারণ ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে উঠে আসা অরবিন্দ কেজরিওয়াল শীর্ষমহলে থেকে নিজেই দুর্নীতির একজন প্রতীক হিসাবে উঠে এসেছিলেন। তাই দিল্লিবাসী তাকে প্রত্যাখ্যান করেছে। এখন তৃণমূল বলছে আমি নির্বাচন কমিশনের ভুল হতে পারে এপিক নাম্বারের ক্ষেত্রে, কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি বারবার আক্রমণ করছেন এবং নির্বাচনে পরাজয়ের জন্য কার্যত তাকে দায়ী করছেন, এটা কিন্তু মানা যায় না। যেমন আমাদের নির্বাচন কমিশনের সিইও আরিজ আফতাব 2024-এর 31শে ডিসেম্বর অবসর নিয়েছেন। তারপর থেকে এখনো নির্বাচন কমিশনের কোনো সিইও নিয়োগ করা হয়নি। 2.5 মাস কেটে গেল। নবান্ন দুবার নাম পাঠিয়েছিল, একাধিক নাম। নির্বাচন কমিশন তার থেকে কাউকে বেছে নেয়নি। কারণ বিরোধীরা অভিযোগ করতেন আরিজ আফতাব খুবই অনুপ্রাণিত এবং কার্যত গৃহপালিত ছিলেন, অনেকটা রাজীবা সিনহার মতো। তো রাজীবা সিনহার সময় পঞ্চায়েত নির্বাচনে যে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নির্বাচন কমিশনকে পক্ষপাতের অভিযোগে বিদ্ধ করেন, আর তার রাজ্য নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনের নামে প্রহসন সম্পাদিত করেন, তখন তা নিয়ে তিনি মুখে কুলু পাঠেন। দ্বিচারিতার নির্লজ্জ উদাহরণ। তো আরিজ আফতাবের স্থলাভিষিক্ত কেউ হয়নি। সম্ভবত রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে কাউকেই মনোনীত করবে না নির্বাচন কমিশন। তারা নিজেরা হয়তো কাউকে নিয়োগ দেবে। তৃণমূল খুব তেলেবেগুনে জ্বলে উঠেছে, বলছে ও বিজেপির কথায় কাউকে নিয়োগ করা হবে, বাংলার মানুষ তো ভোট দেবে, কে আসুক সিইও তাতে আমাদের কি এসে যায়, বাংলার মানুষ তো ভোট দেবে। কিন্তু বাংলাতে 17 লক্ষ ভুয়ো ভোটার ছিল। বিরোধীদের অভিযোগ এই ভোটারদের কাজে লাগিয়েছে রাজ্যের শাসক দল। তারাও এই ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আরিজ আফতাবের মতো একজন অনুপ্রাণিত ব্যক্তি সিইও হিসাবে না থাকায় তৃণমূল কিন্তু একটু চিন্তায়। কারণ আরিজ আফতাব যেভাবে শাসক দলের অঙ্গুলি এলনে কাজ করতেন সেটা সবাই জানেন। দীর্ঘদিন ধরে তার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এবার তাই নির্বাচন কমিশন এমন কাউকে সিইও হিসাবে নিয়োগ দিতে চাইছেন না
যার নিয়োগ ঘিরে বিতর্ক দানা বাঁধে। তারা সময় নিচ্ছেন, সব দিক খতিয়ে দেখে আশা করব একজন নিরপেক্ষ নির্ভীক কোনো অফিসারকে তারা এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করবেন। এটা আমরা চাই। মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, নির্ভুল ভোটার তালিকা সামনে রেখে 2026-এর বিধানসভার নির্বাচন হোক। তাই তৃণমূলের কাছে এটা কিন্তু একটা ধাক্কা। 2, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা শরীফে গিয়েছিলেন, ইফতারে অংশ নিয়েছেন, দীর্ঘ 9 বছর বাদে গেলেন। নিন্দুকরা বলছে নির্বাচন আসছে তো, তাই দিদিমণির এখন ফুলপুরা শরীফে যাওয়ার কথা মনে পড়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুশলী রাজনীতিক। তিনি প্রশাসক হিসাবে কতটা সফল কতটা ব্যর্থ তা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হতে পারে, মত পুরোপুরি বিভক্ত হয়ে যাবে, কিন্তু তিনি যে একজন অত্যন্ত কুশলী রাজনীতিক সেটা নিয়ে বোধহয় কারুর মনে কোনো দ্বিমত নেই। এবং খুব সচেতনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ফুরফুরায়। সেখানে তিনি যে কথাগুলো বলেন, আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই, ফুরফুরায় আসা নিয়ে এত কেন বিতর্ক হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে গরু দুধ দেয় সে গরুর লাঠি খেতেও রাজি আছে। দেখুন হুমায়ুন কবিরের মতো একটা লোক, বহু তল করা লোক, বহু গাড়ির জল খাওয়া লোক, ক্যামেরা দেখলে সে নিজেকে সংযত করতে পারে না। লোকসভা নির্বাচনের আগে কি বলেছিল সে? মুর্শিদাবাদে আমরা 70%, 30%কে ভাগীরথীর জলে চোবাবো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের এই চর্চায় তাকে নাকি ডিসিপ্লিনারি কমিটি ডেকে পাঠাচ্ছে। আরে ইচ্ছা থাকলে তৃণমূলের মতো ব্যক্তিকেন্দ্রিক দলে হুমায়ুনকে 1 সেকেন্ডে দল থেকে বহিষ্কার করে দেওয়া যায় বা সাসপেন্ড করে দেওয়া যায়। এগুলো হচ্ছে লোক দেখানো ব্যাপার। দেখো আমরা হুমায়ুনকেও কঠোর বার্তা দিতে ছাড়ছি না ইত্যাদি ইত্যাদি, এগুলো পরিষ্কার আইবাস। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে 26-এর নির্বাচনে তিনি বলছেন যে 2/3 মেজরিটি নিয়ে তিনি জিতবেন, জিততেই পারেন, কারণ ধর্মীয় সংখ্যালঘুরা মানে মুসলমানরা একটা হয়ে তৃণমূলকে এবারও ভোট দেবে। অর্থাৎ 30% ভোট উনি সিকিউর করেছেন, তারপরে বেনিফিশিয়ারি আছে। সব মিলিয়ে ধরুন ওই লোকসভায় উনি 46% ভোট পেয়েছিলেন, ওই ভোটটা ওনার সিকিউর। বিজেপি পেয়েছে 40%। তাহলে বিজেপি যদি ওই 40%ই ভোট পায়, তৃণমূল 46%ই পেল, তাহলে ফলাফল 2021-এর পুনরাবৃত্তি হবে। হয়তো বিজেপি 10টা আসন পাবে বা 10টা কম পাবে, তৃণমূল 15টা কম পাবে বা 10টা, এরকমই হবে। কিন্তু বিজেপি কিন্তু এবার মুসলমান ভোটের দিকে তাকাচ্ছেই না। তারা ধরেই নিয়েছে ওখানে সময় নষ্ট করে লাভ নেই, তারা হিন্দু ভোটকে কনসলিডেট করতে চাইছে। বাংলাদেশের ঘটনা অনুঘটকের কাজ করছে এবং একটা হিন্দু জাগরণ হয়েছে। দেখুন 55% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, হিন্দু ভোটের মেরুকরণ তো হয়েছে, কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসটা দরকার সেটা বিজেপি এখনো পায়নি। আজ পায়নি মানে কাল পাবে না তার কোনো মানে নেই। আর দরকার 4 থেকে 5% অতিরিক্ত হিন্দু ভোট, তাহলে দেখবেন ফটো ফিনিশ হবে নির্বাচনে। তৃণমূল যে হারবে আমি তা বলছি না, ফটো ফিনিশ। ধরুন তৃণমূল পেল 160টা আসন, বিজেপি পেল 135টা আসন, ওই সরকার তৃণমূল রাখতে পারবে না। তৃণমূলকে সরকার টিকিয়ে রাখতে হলে 190+ আসন পেতেই হবে। 160 আসন পেলে ওই সরকার মমতা ব্যানার্জি রাখতে পারবেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই যে কোনো মূল্যে মুসলিম ভোটকে আরো কনসলিডেট করা, আর বেনিফিশিয়ারি যতটা আছে সেটাকে কনসলিডেট করা। দেখুন লক্ষ্মীর ভান্ডার কিন্তু আর খুব এফেক্টিভ হবে না। ও 2021 হয়েছে, 2024 হয়েছে,
হয়তো অন্তর্বর্তী বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা বাড়িয়ে দেবেন। বিজেপি তো বলছে আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবো, কিন্তু সেটা বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। এখন 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়ালে রাজকোষের উপর যে চাপ পড়বে সেটা কি সরকার বহন করতে পারবে? অনেকে আশা করেছিলেন এই বছরের বাজেটেই মমতা লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়াবেন। আমার ধারণা অন্তর্বর্তী বাজেট, ভোটার অ্যাকাউন্ট যেটা হবে 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে, সেই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা ঘোষণা করবেন এই লক্ষ্মীর ভান্ডারে। কিন্তু তাতেও ওই লক্ষ্মীর ভান্ডারের যে সুফল তৃণমূল পেয়ে আসছে সেটা কিন্তু স্যাচুরেশনে চলে গেছে। সেটাকে নতুন করে আর কিন্তু ওর থেকে কিছু ডিভিডেন্ড পাওয়ার নেই। বরঞ্চ তৃণমূলের লক্ষ্য হচ্ছে যে আইএসএফ কে টেনে নাও, ওদের 2-3টে আসন ছেড়ে দাও, যাতে সমস্ত মুসলিম ভোট মানে 100% মধ্যে 99% তৃণমূল পায়। কারণ মমতা বুঝতে পারছে যে যাই বলুন না কেন একটা হিন্দু জাগরণ পশ্চিমবঙ্গে হচ্ছে, হিন্দুরা কিন্তু অনেকটা একটা ওই যে বিজেপি প্রচার করছেন না, জাগো হিন্দু জাগো, নিজ ভূমে হিন্দু পরবাসী, এবং সারা কলকাতা শহর জুড়ে হিন্দু ঐক্য নিয়ে পোস্টার করেছে। তৃণমূলের আইটি সেলও পোস্টার দিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, কেন্দ্রে একটা পূর্ণমন্ত্রী নাই, ইত্যাদি ইত্যাদি। তাহলে একেবারে স্পষ্ট মেরুকরণে কিন্তু ভোট হবে, এখানে অন্য কোনো স্পেস কারণ নেই। হ্যাঁ মমতা, না মমতা, না মমতা মানে বিজেপি, আর হ্যাঁ মমতা মানে তৃণমূল। এটা তৃণমূলও চাইছে, এটা বিজেপিও চাইছে। একেবারে শার্প পোলারাইজেশন, আরো পোলারাইজেশন হবে, তাতে সমস্যায় পড়বে বাম কংগ্রেস। দেখুন এই যে তীব্র মেরুকরণের আবহাওয়ায় শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় তাসনিমার প্রসঙ্গটি তুলেছেন। তাসনিমা সেই 2007 সালে যে ঘটনা ঘটেছিল আমি তার সাক্ষী। রিপন স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক সার্কাস অঞ্চলে যে তাণ্ডব হয়েছিল নিজের চোখে দেখেছি, সেনা নামাতে হয়েছিল। তারপরে তাসলিমা নাসরিন তো কলকাতা ছাড়েন, তখন বিজেপি ছিল, রাজস্থানে একটা গেস্ট হাউসে ছিলেন, তারপরে দিল্লিতে। মাঝে মধ্যে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ ছদ্ম প্রগতিশীল। প্রকৃত প্রগতিশীল হলে তাসলিমা নাসরিনকে কি পশ্চিমবঙ্গ ছাড়তে হতো? কট্টরবাদীদের চাপের মুখে পড়েই তাসলিমাকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবং তার জন্য তৎকালীন বাম সরকার কোনো দায় এড়াতে পারেন না, যতই নানা রকম ভণিতা তারা করুন না কেন। তারাও ওই কট্টরবাদীদের চাপের কাছে নতি স্বীকার করেছেন। তাই শ্রমিক ভট্টাচার্য আমি মনে করি প্রশ্নটা উস্কে দিয়েছেন মেরুকরণের আবহাওয়ায়, যে কেন তসলিমা নাসরিনকে আমরা আর বাংলায় ফেরত পাচ্ছি না। বাঙালিদের মধ্যে থাকলে তার লেখনী তো শক্তিশালী হতো, তিনি তো লিখতে পারতেন। গুরুদাস বাবু সংসদে সরব হয়েছিলেন, তারপরে এই শ্রমিক ভট্টাচার্য হলেন। কারণ মুখে যতই প্রগতিশীলতার কথা বলা হোক না কেন, এই রাজ্যের অধিকাংশ প্রগতিশীল আসলে ছদ্ম প্রগতিশীল। এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ আছে বলে আমার অন্তত মনে হয় না।